শীত পড়ার পরপরই আমাদের কাছে বেশ কিছু পেশেন্ট আসছে ফুসফুসের সমস্যা নিয়ে, যেমন সিওপিডি বা অ্যাজমা। এগুলো শীতের সাথে সাথেই আস্তে আস্তে এর প্রকোপও বাড়ে। তা আসুন আজকে আমরা এই ভিডিওতে শীতের সমস্যার সাথে সাথে কিভাবে ফুসফুসের সমস্যা যেমন সিওপিডি, অ্যাজমা এরকম ধরনের সমস্যাগুলো আস্তে আস্তে কমানো যায়, বা এই সময় এইগুলো থাকলে পরে আপনারা কিভাবে চলবেন এগুলো নিয়েই আলোচনা করব। নমস্কার, আমি ডাক্তার রাজীব শিকদার, প্রিভেন্টিভ মেডিসিন স্পেশালিস্ট। এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে গিয়ে প্রথমেই আমরা যেগুলো বলবো সেগুলো হচ্ছে যে শীতকাল পড়ার সাথে সাথে আমাদের সমস্যাগুলো কি হয়। যাদের ফুসফুসের সমস্যা আগে থেকেই আছে তাদের ক্ষেত্রে কি হয়, ধরুন এখন বাতাসে ড্রাইনেস অনেক বেশি, পোলেন্স বেশি, ডাস্ট বেশি, সেগুলো আরো বেশি ড্রাইনেস হওয়ার জন্য যখনই শ্বাসনালীর মধ্যে যাচ্ছে একটা রিয়াকশন তৈরি করে, এবং এই রিয়াকশনের জন্য আমাদের শরীর থেকে হিস্টামিন বেরোয়। এই হিস্টামিন গিয়ে আমাদের শ্বাসনালীর যে ওপেনিং, সেই ওপেনিং এবং ভেতরের যে মাসেলস সেগুলোর একটা কন্ট্রাকশন বা সংকোচন করে। তার ফলে কিন্তু এই সমস্ত পেশেন্টের একটা শ্বাসকষ্ট শুরু হয়। যাদের ধরুন আগে থেকে অ্যাজমা আছে তাদের ক্ষেত্রে এই অ্যালার্জিক টেন্ডেন্সিটা এতটাই বেশি হয় যে তখন কিন্তু এদের শ্বাসকষ্ট শুরু হয়। আর যাদের আগে থেকে সিওপিডি আছে, যেটা আমাদের ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, তাদের ক্ষেত্রে অলরেডি তারা স্মোক করছে বা ডাস্টের জন্য আরো এই সমস্যাটা শীতের সাথে সাথে ড্রাইনেস বাড়ার জন্য আরো বেড়ে যায়। তা এই দুটো সমস্যা প্রিভেন্ট করার জন্য সবার আগে আমাদের যেগুলো করা উচিত সেগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই আসি কি কি সমস্যা হতে পারে। তার মধ্যে প্রথমেই যেটা পড়ে আমাদের কমন কোল্ড, মানে জাস্ট আমাদের একটা ভাইরাল ইনফেকশন হলো, ভাইরাল ইনফেকশন হয়ে আমাদের একটু সর্দি কাশি শুরু হলো, হাঁচি শুরু হলো, তার সাথে সাথে হালকা জ্বর আসছে বা জ্বর আসছে না, মানে আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট একটু ইনভলভ হলো, এবং তার জন্য প্রত্যেকবার আমাদের সবসময় যে শ্বাসকষ্ট হবে এরকম ব্যাপার নয়, কিন্তু অল্প অল্প করে এই সমস্যাগুলো স্টার্ট হলো। এইটা একটা সমস্যা যেটা আমরা কমন কোল্ড বলি। এর সাথে যখন একটু জ্বর বা সাথে অ্যাডেড ব্যাকটেরিয়াল ইনফেকশন শুরু হলো, সেটা লাংসের ভেতর অব্দি যখন চলে যায় তখন কিন্তু সমস্যাটা বাড়ে, এবং সেক্ষেত্রে অনেক সময় নিউমোনিয়া তৈরি হয়, অনেক সময় ইনফ্লুয়েঞ্জার সাথে সাথে কিছু অ্যাডেড ব্যাকটেরিয়াল ইনফেকশন এটার সাথে সমস্যা শুরু করে। আর অনেক সময় এই অ্যাজমা এবং সিওপিডির পেশেন্টদের এই সমস্যাটা হওয়ার চান্সেস অনেক বেশি থাকে। মানে সোজা কথায় বলতে গেলে একটা হলো কমন কোল্ড, একটা হলো নিউমোনিয়া। এর মধ্যে কমন কোল্ড যেটা, সেটা কিন্তু খুব সহজ সরল সিমটমস, শুধু হাঁচি কাশি, কিন্তু নিউমোনিয়া হলে সেটা কিন্তু বেশ সমস্যা ক্রিয়েট করতে পারে, এবং সেটা কিন্তু লাংসের ভেতরে অনেকটা ইনফেকশন বাড়িয়ে দিতে পারে। তা আসুন আমরা এখন জানি যে এরকম হলে আমরা কিভাবে ব্যাপারগুলোকে কমিয়ে রাখার জন্য ব্যবস্থা কি কি নিতে পারি। এটা তো গেল সমস্যার কথা, প্রিভেনশনটা আমরা কিভাবে করতে পারি সেটাই আসল বক্তব্য। তা প্রথমেই হচ্ছে যে এই সময় যারা এই ধরনের লাংসের সমস্যায় ভুগছেন, সবার আগে যে ডাক্তারবাবুরা তাদের ট্রিটমেন্ট করছেন এবং ইনহেলেশন থেরাপি যাদের দেওয়া আছে, তারা কিন্তু ইনহেলেশন কখনো বন্ধ করবেন না। এটা কিন্তু প্রথম প্রিভেনশন। মানে আগে থেকে যদি সিওপিডি বা অ্যাজমার পেশেন্ট আপনি ডায়াগনোজড হয়ে থাকেন এবং আপনি যদি ইনহেলার বা ইনহেলেশন থেরাপি ইউজ করে থাকেন, তাহলে সেটি কিন্তু এইরকম সিজনে কখনো বন্ধ করবেন না। নাম্বার 2 হচ্ছে যে যখন এই ধরনের পেশেন্ট আপনি অলরেডি ডায়াগনোজড, তখন বাইরে যখন বেরোচ্ছেন চেষ্টা করুন মাস্ক ইউজ করার। যদি মাস্ক না থাকে অ্যাটলিস্ট কোনো রুমাল বা কোনো স্কার্ফ কিছু দিয়ে আপনার ওপেনিংস, নাক মুখ এগুলো যতটা সম্ভব ঢেকে রাখার, যাতে ডাস্ট, পোলেন, স্মোক এগুলো কম ঢোকে। এটা কিন্তু একটা মেইন পার্ট। 3 নম্বর, এই ধরনের পেশেন্টরা চেষ্টা করুন একটু নিজেকে হাইড্রেটেড রাখার, মানে জল ঠিক মতো খাওয়ার। যত বেশি ডিহাইড্রেশন হবে তত কিন্তু এই মিউকাস গুলো আরো ঠিক হবে, এবং তার সাথে সাথে ঠিক মিউকাস যখন শ্বাসনালীতে অনেকক্ষণ ধরে জমে থাকবে এবং সিক্রেশনস একটু কম হবে, তখন কিন্তু ওগুলো জমে গিয়ে ওখানে ইনফেকশন হয়ে আলটিমেটলি লাংস অব্দি ইনফেকশনটা পৌঁছাবে। তো এইটা একটা ট্রাই করুন। 4 নম্বর হচ্ছে চেষ্টা করুন যারা এই ধরনের পেশেন্ট ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করে ভ্যাকসিনেশন করুন।
ভ্যাকসিনেশন কিন্তু ভীষণ দরকার এই ধরনের পেশেন্টের শীত আসার আগে। সাধারণত আমরা বলে থাকি যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এটা ভীষণ ইম্পর্টেন্ট এই ধরনের ফ্লু লাইক সিমটমস গুলোকে কমিয়ে রাখার জন্য। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রত্যেক বছর একবার করে শীত আসার আগে আগে নেওয়া উচিত, এবং নিউমোকক্কাল ভ্যাকসিন অ্যাকর্ডিং টু গাইডলাইন নিয়ে নেওয়া ভালো। তাতে কি হবে, নিউমোনিয়ার যে প্রকোপ সেটা অনেকটা ঠেকানো যাবে। ইনফ্লুয়েঞ্জার জন্য যে সিমটমস গুলো এবং ইনফ্লুয়েঞ্জার জন্য সিওপিডি বা অ্যাজমার পেশেন্টের যে কমপ্লিকেশনস গুলো হয় সেগুলোকে কিন্তু আমরা অনেকটা প্রিভেন্ট করতে পারবো। পরের স্টেপ হচ্ছে যে আপনাকে একটু এক্সারসাইজ বা সারা দিনে শরীর গরম রাখার জন্য একটু 20 মিনিট 25 মিনিট বা আধ ঘন্টা একটু হাঁটাহাঁটি বা এক্সারসাইজ করলে খুব ভালো হয়। সেটা কিন্তু আপনাকে এই জায়গা থেকে একটু কম সিমটমস হতে পারে এই সময়। সর্বোপরি চেষ্টা করুন নিজের হ্যান্ড হাইজিন ভালো রাখার, হ্যান্ড ঠিক মতো স্যানিটাইজ করা, এবং তার থেকে হাতের মাধ্যমে নাক মুখ এগুলোতে যাতে ধুলো ঠিক মতো সেরকম ভাবে না ঢুকতে পারে বা কোনো পোলেন্স যাতে না ঢুকে সেটা একটু মেনটেন করুন। এবং এরকম সিমটমস হচ্ছে মানে আপনি যদি সিওপিডি বা অ্যাজমা বা ফুসফুসের শ্বাসকষ্টের পেশেন্ট হন, সে খুব বেশি জ্বর বা সর্দি কাশি চলছে, এরকম ধরনের পেশেন্টের থেকে একটু দূরত্ব বজায় রাখুন, তাতে ভালো থাকবেন। তা এইগুলো গেল হচ্ছে কিছু মেজার্স যেগুলো নিলে ভালো থাকা যাবে। আরেকটা মেজার্স এর কথা আমি বলবো, সেটা হচ্ছে লাংস এক্সারসাইজ। এই লাংস এক্সারসাইজ গুলো এই সময় এই ধরনের পেশেন্টের জন্য খুব ভালো। আমি কয়েকটা একটা করে একটু বলে দিই, তাহলে সুবিধা হবে, এবং একটা ডিভাইসও একটু দেখিয়ে দিই, সেটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো কাজ করবে। এক্সারসাইজের মধ্যে একটা খুব ভালো ডিভাইস যেটা প্রথমেই উঠে আসে, যেটা আমরা এই ধরনের পেশেন্টদের সবসময় এক্সারসাইজ করতে বলি, সেটার নাম হচ্ছে ইনসেন্টিভ স্পাইরোমিটার। ইনসেন্টিভ স্পাইরোমিটার হচ্ছে এরকম একটা মেশিন, যে মেশিনের মধ্যে এরকম 3টে বল থাকে এবং তার সাথে একটি এরকম পাইপ, যে পাইপের মাধ্যমে আমরা বলগুলোকে উপরের দিকে তোলার চেষ্টা করি। আমি একবার ডেমনস্ট্রেট করে দিই। প্রথমে আমরা কি করব, এটা পাইপটা দিয়ে টানবো, টানলে পরে এই বলগুলো উপরের দিকে উঠবে এবং উপরের দিকে বলগুলোকে হোল্ড করে রাখা হবে 5 সেকেন্ড। আমি দেখিয়ে দিই তাহলে সুবিধা হবে। দেখতে পেলেন? তাহলে আমি এটা যখন টানলাম তখন আমার ইন্সপিরেটরি মাসেলস যেগুলো আছে সেগুলোর একটা এক্সারসাইজ হলো। এরকম ভাবে আপনি চেষ্টা করুন সকালের দিকে 10 বার আর রাতের দিকে 10 বার। এটা হলো ইন্সপিরেটরি মাসেলস এর জন্য। যদি আপনি এক্সপিরেটরি মাসেলস এর একটা এক্সারসাইজ করতে চান, জাস্ট মেশিনটাকে উল্টো করুন, উল্টো করে ফু দিন, এরকম ভাবে। এরকম ভাবে হলে আপনার এক্সপিরেটরি এবং ইন্সপিরেটরি মাসেলস এগুলোর একটা এক্সারসাইজ। সকালের দিকে 10 বার ইন্সপিরেটরি, 10 বার এক্সপিরেটরি, আবার রাতের দিকে 10 বার ইন্সপিরেটরি, 10 বার এক্সপিরেটরি। এই যে মেশিনটা, এটার মাধ্যমে যদি করেন তাহলে কিন্তু খুব ভালো লাংস এক্সারসাইজ হয়। সিওপিডি অ্যাজমার পেশেন্ট যারা ইনহেলার ইউজ করছেন বা যারা ইনহেলার ইউজ করছেন না, খুব অসুবিধা, বেরোলে পরে সহজেই ঠান্ডা লেগে যাচ্ছে, বারবার হাঁচি কাশি হচ্ছে, তাদের জন্য এই ধরনের লাংস এক্সারসাইজ কিন্তু খুব ভালো। এছাড়াও আরো কতগুলো, যদি আপনি মেশিনটা না নেন, এটা ছাড়াও যদি আপনাকে করতে হয়, তাহলে আপনার আরো কতগুলো ছোটখাটো পদ্ধতি আমি বলে দিই যেগুলো আপনারা করতে পারেন। তার মধ্যে একটা হচ্ছে ব্লোয়িং ক্যান্ডেল, মানে আপনি 3-4টে পাশাপাশি মোমবাতি রাখলেন এই 1/2 মিটার দূরে রেখে একটা করে মোমবাতি দূর থেকে ফু দিয়ে দেখালেন। এটা কিন্তু যখন আমি ফু দিচ্ছি এরকম ভাবে, তখন আপনার মাসেলস গুলোর এক্সারসাইজ হচ্ছে। এইটা একটা পদ্ধতি হতে পারে। একটা হচ্ছে বেলুন ফোলানো। সারাদিনে ধরুন সকালের দিকে 5 বার, রাতের দিকে 5 বার বেলুন ফোলানোর যে একটা এক্সারসাইজ, সেটা করতে পারেন, তাতেও কিন্তু কাজ হতে পারে। বা একটা জলের বোতল, তার মধ্যে একটা স্ট্র দিয়ে আপনি স্ট্রটা বারবার ভেতরে ফু করলেন, মানে হাওয়াটা ছাড়লেন, ভেতরে বাবল তৈরি করলেন, এইভাবেও কিন্তু আপনি এক্সারসাইজ করতে পারেন। তবে সব থেকে ভালো এক্সারসাইজ কিন্তু এই মেশিনটাকেই করা সম্ভব, যেটাকে আমরা ইনসেন্টিভ স্পাইরোমিটার বলি। এছাড়া কিছু প্রাণায়ামও হয় যেগুলো আপনারা করতে পারেন। তার মধ্যে একটা হলো অনুলোম বিলোম প্রাণায়াম, একটা হলো কপালভারতী প্রাণায়াম। এগুলো কিন্তু আপনার এই ব্রিথিং এক্সারসাইজের জন্য বেশ ভালো। তাহলে ওভারঅল যেটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে, যারা পেশেন্ট অ্যাজমা বা সিওপিডি বা লাং ইনফেকশন বারবার হচ্ছে, তাদের জন্য ভালো করে নিজের হাইজিন মেনটেন করা। 2 নম্বর হচ্ছে একটা নিউট্রিশন ফুড, ভালো নিউট্রিশাস ফুড
এবং তার সাথে সাথে গ্রিন লিফি ভেজিটেবলস, অ্যান্টিঅক্সিডেন্টস বেশি করে খাওয়া, তার সাথে জল ঠিক মতো ভাবে খাওয়া, এবং এই সিজনে ড্রাইনেস, পোলেন্স এগুলো থেকে দূরে থাকার জন্য, নিজেকে সেফ রাখার জন্য মাস্ক ইউজ করা, এবং তার থেকেও বেশি হচ্ছে ভ্যাকসিনেশন করা নিজেদের জন্য। আর পারলে পরে একটু এক্সারসাইজ করুন, যেটা আমি দেখালাম, লাং এক্সারসাইজ। খুব ভালো থাকবেন তাহলে এভাবে। আশা করছি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।